ছোটবেলা থেকেই আমি দেখতে বেশ সুন্দরী ছিলাম। তাই আত্মীয়স্বজন এমনকি পাড়া প্রতিবেশীরাও আমার বাবা মাকে বলতেন যে, দেখবেন আপনারা রাজপুত্রের মতন জামাই পাবেন। আর হলোও ঠিক তাই। আমি মেঘা। এখন আমার বয়স 23। সবেমাত্র ভূগোলে অনার্স নিয়ে বিএ পাশ করেছি। অনেক সাধ্য সাধনার পর আমি মায়ের কোলে জন্ম নিয়েছিলাম। তাই বাবা মা আমায় ছোটবেলা থেকেই খুব আদর যত্নে বড় করেছেন। তবে মা বাবার কাছে আমার বেশি দিন থাকা হয়নি, কারণ বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছিলেন। আসলে আমি যখন পিসির বাড়ি গিয়েছিলাম, তখন পিসামশাইয়ের এক বন্ধুর আমায় দেখে পছন্দ হয় ওনার ছোট ছেলের জন্য। সেই মতো বাড়িতে কথাবার্তা শুরু হয়, আর কিছুদিনের মধ্যেই আমার বিয়েও ঠিক হয়ে যায়। আমার হবু শ্বশুরবাড়ির পরিবার খুবই ধনী, আর টাকা পয়সারও কোনো অভাব ছিল না ওদের। সমাজে ওদের খুব নামডাক ছিল। আমার বাড়ির সবাই খুবই খুশি ছিলেন যে এমন একটা পরিবারে তাদের মেয়ের বিয়ে হচ্ছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই বলছিল, মেঘার তো ভাগ্য খুলে গেছে, এমন একটা বাড়িতে ওর বিয়ে হচ্ছে। সত্যি ও যেমন দেখতে সুন্দরী, তেমনি ওর ভাগ্যটাও খুব ভালো। দেখো, শ্বশুরবাড়িতে তোমাদের মেয়ে রাজরানী হয়ে থাকবে। কিছুদিনের মধ্যেই আমার বিয়ে বিকাশের সাথে হয়ে গেল। আমাদের বিয়েটা এত জাঁকজমক করে হয়েছিল যে সবাই তো দেখে অবাক। বিয়ের পর প্রথমবার যখন আমি শ্বশুরবাড়ি গেলাম, তখন আমি বুঝতে পারলাম আসলে ওনারা কত ধনী। প্রথমবার যখন বাড়িতে ঢুকলাম, আমার তো মাথা ঘুরে গিয়েছিল। বাড়িটা ঠিক যেন রাজপ্রাসাদের মতন সাজানো। এরকম বাড়ি তো আমি টিভি সিনেমায় দেখতাম, আর এখন আমি এই ধনী পরিবারের বউ। আমার তো সত্যি নিজের ভাগ্যের উপর বিশ্বাস হচ্ছিল না। সব কিছু যেন এক স্বপ্নের মতো লাগছিল। কিন্তু আমার এই স্বপ্ন ভাঙতে বেশি সময় লাগেনি। বউ ভাতের দিন আমি যখন ফুলশয্যার খাটে বসে বিকাশের জন্য অপেক্ষা করছি, ঠিক তখনই বড়দি, মানে আমার ভাসুরের বউ, আমার ঘরে এলো। এই সময় ওনাকে আমার ঘরে আসতে দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। ওনাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে দিদিভাই, কিছু বলবে? আমার বড় যা তখন এদিক ওদিক তাকিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিল। এবার আমার একটু ভয় হলো। এমন কি বলবে যার জন্য দরজা বন্ধ করতে হলো? আমার বড় যা তখন বলল, মেঘা, আমি তোমাকে যেটা বলতে এসেছি সেটা শোনার পর তুমি কিন্তু ভেঙে পড়ো না। তুমি কিন্তু নিজেকে শক্ত করে রেখো। আর হ্যাঁ, এই কথাটা যেন আমাদের দুজনের মধ্যেই থাকে, অন্য কেউ যেন জানতে না পারে। আমাদের তো একটা মান সম্মান আছে। কথাটা যদি অন্য কেউ জানতে পারে, তাহলে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। তাছাড়া তুমি তো এখন এই বাড়ির বউ, তাই বাড়ির মান সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার উপর। এইসব শুনে এবার আমার সত্যি খুব ভয় হতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম না যে উনি আমাকে কি বলতে এসেছে, আর বলার আগে এত ভনিতাই বা কেন করছে। আমি বললাম, চিন্তা করো না দিদিভাই, তুমি বলো কি বলতে চাও। তখন আমার বড় যা আমার হাত দুটো ধরে বলল, মেঘা, আমি জানি তুমি খুব ভালো মেয়ে, কিন্তু সত্যিটা হলো এই যে আমার দেওর, মানে তোমার স্বামী বিকাশ, ও পুরুষ নয়, শুধুমাত্র ওর শরীরটাই পুরুষের মতো। এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি ভাবছিলাম, এসব কি বলছে দিদি। আমি চুপ করে বসেছিলাম। তখন আমার যা আমায় বলল, মেঘা, তুমি হয়তো ভাবছো যে এইসব কথা আমরা তোমার বাড়িতে আগে কেন জানাইনি। আমরা তোমাকে ফাঁসিয়ে বিয়ে করিয়েছি। কিন্তু সত্যি কথা বলতে আমরা নিরুপায় ছিলাম। দেওরের বিয়ে তো দিতেই হতো, কারণ ওর যদি বিয়ে না হতো তাহলে আশেপাশের সবাই, আমাদের আত্মীয় স্বজন অনেক রকম কথা বলতো, আর আমাদের মান সম্মান ধুলোয় মিশে যেত। আসলে ছোটবেলা থেকেই বিকাশের কিছু একটা সমস্যা আছে। সে পুরুষের মতন ব্যবহার করতে পারে না। প্রায় রাতের বেলায় ও বাথরুমে চলে যায়। কি করতে যাচ্ছে জানতে চাইলে ও না খুব রেগে যায়, আর কখনো কোনো সঠিক কারণ বলে না।
ও যে বাথরুমে ঢুকে কি করে তা আমরাও জানি না। তবে তুমি একদম মন খারাপ করবে না, আমি সব সময় তোমার পাশে আছি। এই বলে আমার যা ঘর থেকে বেরিয়ে গেল। এই কথা শুনে আমার মাথায় অনেক প্রশ্ন আসতে শুরু করলো। আমি ভাবলাম, এখন আমি কি করব? কিভাবে এই পরিস্থিতি সামলাবো? নিজের ফুলশয্যার খাটে বসে এই সব শুনবো? আমি তা ভাবিনি। আমি না খুব কাঁদছিলাম। সেই মুহূর্তেই বিকাশ ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। আমি ওকে আসতে দেখে নিজের চোখের জল মুছে নিলাম। তারপর ও নিজেই লাইটটা বন্ধ করে দিল আর আমার দিকে পিছন ফিরে শুয়ে পড়ল। শুধু বলল যে আমার পেটে খুব ব্যথা করছে, আজ ঘুমিয়ে পড়ো। কিন্তু 1 মিনিট পরেই ও উঠে পড়ল আর সোজা বাথরুমের দিকে চলে গেল, যেমনটা আমার বড় যা বলেছিল। প্রথমে আমি ভাবছিলাম ও শরীর খারাপ বলছিল, হয়তো ওর পেট খারাপ হয়েছে। তবে পেট খারাপ হলে তো কিছুক্ষণ পরেই বাথরুম থেকে বেরিয়ে আসতো, কিন্তু ও প্রায় 2 ঘন্টা বাথরুমের মধ্যে বসেছিল। আমি খাটে শুয়ে শুয়ে এই সব কথা ভাবছিলাম। একবার যে বিকাশকে ডাকবো সেই সাহসটুকুও আমার হলো না। প্রায় 2.5 ঘন্টা পর বিকাশ বাথরুম থেকে বের হলো। তারপর চুপচাপ ও নিজের জায়গায় শুয়ে পড়ল। সত্যি কথা বলতে তখন আমার খুব রাগ হচ্ছিল আর কান্নাও পাচ্ছিল। ভগবান আমার সাথে এরকম কেন করলো? একবার ভাবলাম এক্ষুনি ফোন করে বাবা মাকে সব কথা জানাই, কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে। তাছাড়া আমাদের বাড়িতেও তো অনেক লোকজন আছে, তাই আমি আর কিছু বললাম না। সকালে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলাম, কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম তা দেখে তো আমার মাথায় ঘুরে গেল। আমি বাথরুমে গিয়ে দেখি সেখানে একটা নতুন নাইটি আর কিছু মেকআপের জিনিসপত্র পড়ে আছে। আমি ভাবলাম এগুলো এখানে কিভাবে আসলো? ঠিক সেই মুহূর্তেই আমার কাল রাতের কথা মনে পড়ে গেল, যে সত্যিটা আমার বড় যা বলেছিলেন। আমার আর 1 মিনিটও এই বাড়িতে থাকতে ইচ্ছা করছিল না। কেন যে এমন একটা মানুষের সাথে আমার বিয়ে হলো? তারপর আমি স্নান সেরে পুজোর ঘরে গেলাম, যেখানে আমার যা আগে থেকেই বসেছিল। আমাকে আসতে দেখেই জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, রাত কেমন কাটলো? আমি মাথাটা নিচু করে বললাম, যেমনটা আপনি কাটবে বলেছিলেন। এই কথা বলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। বর্দি তখন আমার চোখের জল মুছিয়ে বলল, তুমি কেঁদো না, কি করবে বলো? যা ভাগ্যে ছিল তাই হয়েছে। তবে জানো তো, আমি এই বাড়ির সবাইকে বলেছিলাম যে আপনারা কোনো মেয়ের জীবন এইভাবে নষ্ট করবেন না, কিন্তু কেউ আমার কথা শুনলো না। তুমি আমার ছোট বোনের মতো, তাই তুমি যে সিদ্ধান্তই নেও না কেন, আমি তোমার সাথে আছি। তবে তুমি কিন্তু কথাগুলো কাউকে বলবে না। তারপর আমরা দুজনে রান্নাঘরে চলে গেলাম। পরের দিন রাতে বিকাশ যখন ঘরে এলো, কথা বলা তো দূরের কথা, আমার তো ওর দিকে তাকাতেই ইচ্ছে করছিল না। আমি চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আর তাছাড়া বিকাশ নিজেও আমার সাথে এখনো পর্যন্ত কোনো কথাই বলেনি। আর এর কারণটাও আমি জানতাম। কিছুক্ষণও টিভি দেখলো, তারপর উঠেই বাথরুমে চলে গেল। আমি চুপচাপ শুয়েছিলাম, কিন্তু ঘুমাইনি। হঠাৎ বাথরুম থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার আওয়াজ এলো। মনে হলো যেন কোনো জিনিস ভেঙে গেছে। আমি ভয়ে উঠে বসলাম। কিছুক্ষণ পর শব্দটা বন্ধ হয়ে গেল। সাথে সাথেই বিকাশ বাইরে বেরিয়ে এসে নিজের জায়গায় শুয়ে পড়ল। একবার ভাবলাম যে ওর সাথে কথা বলি, কিন্তু কী বা বলবো? আমার এইসব অসহ্য লাগছিল, তাই আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। রোজকার মতন আজও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম, কিন্তু আজকে দেখলাম সব কিছু এদিক সেদিক ছড়ানো ছিটানো। নতুন নাইটিটা ছেঁড়া ছিল, আর সাথে যে মেকআপের জিনিসপত্র ছিল সেগুলো এদিক ওদিক পড়া। আমি কিছু না বলেই বাথরুমে স্নান করতে ঢুকে গেলাম। স্নান সেরে বেরোতে যাব, ঠিক তখনই আমার ডাস্টবিনে পড়ে থাকা একটা কাগজের উপর নজর গেল, যাতে লেখা ছিল টু মাই ওয়াইফ, মানে আমার বউয়ের জন্য। তাহলে কি এই নাইটিটা আর মেকআপের জিনিসপত্র বিকাশ আমার জন্য এনে রেখেছিল? না না,
এসব কি ভাবছি আমি? এটা তো কোনোভাবেই সম্ভব না। তাছাড়া বড়দি কেনই বা আমাকে মিথ্যে কথা বলবে? কিন্তু আজও যখন বড়দি আমার কাছে রাতের কথা জানতে চাইল, তখন আমার মনে একটু সন্দেহ হলো যে আমরা রাতে কি করছি না করছি, এই ব্যাপারে ওনার এত কৌতূহল কেন। তখন আমি সবার চোখের আড়ালে বাড়ির সব থেকে পুরনো কাজের মাসির কাছে গিয়ে কথায় কথায় জানতে চাইলাম বিকাশ কেমন। তিনি বললেন, ছোড়দা তো খুব ভালো ছেলে, আমাদের কত ভালোবাসে, কখনো আমাদের সাথে খারাপভাবে কথা বলে না। কিন্তু বড় বৌদি, মানে তোমার বড় যা, এই বিয়েতে একেবারেই রাজি ছিলেন না। উনি চাইছিলেন ওনার বোনের সাথে ছোড়দাদার বিয়ে হোক, কিন্তু বড়বাবু আর বড় মা তাতে রাজি হননি। আর এই নিয়ে এই বাড়িতে কম ঝামেলা হয়নি। শেষে ছোড়দার মতামত জানতে চাওয়া হলে উনি তো সোজা বলে দিয়েছিলেন, বাবা যে মেয়েকে পছন্দ করেছেন আমি তাকেই বিয়ে করব। এবার আমি বুঝতে পারলাম কেন আমার বড় যা আমাকে এসব বলেছিল। আসলে উনি চাইছিলেন যাতে আমি বিকাশকে ছেড়ে চলে যাই, আর উনি নিজের বোনকে এই বাড়িতে আনতে পারেন। এখন আমার কাছে সব কিছু জলের মতন পরিষ্কার হয়ে গেল। আমি বিকাশের বাড়ি আসার অপেক্ষা করছিলাম, যাতে আমি সোজাসুজি এই ব্যাপারটা নিয়ে ওর সাথে কথা বলতে পারি। আজ ওর বাড়ি আসতে বেশ অনেকটা রাত হয়ে গেল। ঘরে ঢুকেই ও নিজের ব্যাগটা সোফার ওপর ছুঁড়ে ফেলে দিল। দেখে মনে হচ্ছিল যেন ও খুব রেগে আছে। তবুও আমি মনে মনে ভেবে নিয়েছিলাম, আজ যে করেই হোক বিকাশের সাথে আমার কথা বলতেই হবে। কিছুক্ষণ পর আমি ওর কাছে গিয়ে বললাম, তোমার কি আমাকে কিছু বলার আছে? আমার কথা শুনেই ও জোরে বলে উঠল, বলার মতন আর কি বাকি আছে? যা হওয়ার হয়ে গেছে। আমরা এটাই ভেবেছিলাম যে তোমাদের পরিবার শিক্ষিত ভদ্র, তাই আমিও বড় বৌদির বোনের সাথে বিয়ে না করে বাবার পছন্দের মেয়ে মানে তোমার সাথে বিয়ে করেছি। আর তুমি আমার কাছ থেকে এত বড় সত্যিটা লুকিয়ে রেখেছো। শুনে আমি অবাক হয়ে বললাম, কি সত্যি লুকিয়েছি বলো? বিকাশ একটু চুপ করে থেকে বলল, থাক এসব কথা। আমি ওর হাতটা ধরে বললাম, না, আজ তোমায় বলতেই হবে কি সত্যি লুকিয়েছি। আমার কথা শেষ হতে না হতেই ও আমার উপর চিল্লিয়ে বলে উঠল, সত্যিটা হলো এই যে তুমি এই বিয়েতে রাজি ছিলে না, কারণ তুমি অন্য একজনকে ভালোবাসো, আর তার সাথে এখনও তোমার সম্পর্ক আছে। এই কথাটা তুমি বৌভাতের দিনই আমার বৌদিকে বলেছ, আর সাথে এটাও বলেছ যেন আমি তোমার কাছে আসার চেষ্টা না করি। আমি কি কিছু ভুল বলছি? আর তাছাড়া আমি নিজেও দেখেছি, ফুলশয্যার রাতে আমি যখন প্রায় 3 ঘন্টা বাথরুমে গিয়ে বসেছিলাম, তুমি কিন্তু একবারও আমায় ডাকোনি, জিজ্ঞাসা পর্যন্ত করনি এতক্ষণ আমি বাথরুমে কি করছি। অবশ্য এই ব্যাপারটা বৌদি আমাকে আগেই বলেছিল যে আমি কি করি না করি তাতে তোমার কিচ্ছু যায় আসে না। শুধুমাত্র বাড়ির মান সম্মানের কথা ভেবে আমি চুপ করে আছি। না হলে বউ ভাতের পরের দিনই আমি তোমাকে তোমার বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসতাম। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বিকাশকে জিজ্ঞাসা করলাম, বাথরুমে গিয়ে বসে থাকার কথাটা তোমার বৌদি বলেছিল? আর যে বাথরুমে একটা নতুন নাইটি মেকআপের জিনিসপত্র রাখা ছিল? বিকাশ শুনে বলল, ওটা আমার বৌদি রেখেছিল, বলেছিল বউ ভাতের দিন তোমাকে গিফট দিতে। আমি উঠে বিকাশের কাছে গিয়ে বললাম, তুমি কি জানো তোমার বৌদি আমায় কি বলেছে? তখন আমি ওকে সব কথা জানালাম, আর সাথে এটাও বললাম যে বড়দি চায় যে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হোক, আর আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, যাতে বড়দি নিজের বোনকে তোমার বউ করে এই বাড়িতে আনতে পারে। আসল সত্যিটা জানার পর বিকাশ খুব রেগে গেল, আর তখনই ওর বৌদির সাথে এই ব্যাপারে কথা বলতে যাচ্ছিল। আমি তাকে আটকালাম আর বললাম, থাক, যা হওয়ার হয়ে গেছে, এখন আর এইসব নিয়ে বাড়িতে কোনো কথা বলতে হবে না, না হলে শুধু শুধু অশান্তি শুরু হবে। সেই রাতে আমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি ছিল তা দূর হয়ে গেল, আর আমরা একে অপরের কাছে আসলাম। পরের দিন সকালবেলা বড়দি আবার আমায় জিজ্ঞাসা করলো যে আমি কি সিদ্ধান্ত নিয়েছি। আমি বললাম,
যে আমি তোমায় ক্ষমা করে এক নতুন সম্পর্কের শুরু করতে চাই। আমি এখানেই থাকবো আর একজন ভালো বউ হয়ে দেখাবো। আমার মুখে এই কথা শুনে বর্দি তো অবাক হয়ে গেল, আর আমার মুখের হাসি দেখে সে নিজেই মুখ কালো করে সেখান থেকে চলে গেল। আজ প্রায় 6 মাস হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, কিন্তু বর্দি আমার সাথে যা করেছে আমি তা আজও ভুলতে পারিনি। বন্ধুরা, আজকের গল্পটা কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।